ইলিয়াস হোসেন তিনি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি নূরকে হামলা করতে বলেছেন, হ্যাঁ, তাই তাকে হামলা করেছে। বিষয়টি কি, সেনাবাহিনী কি তার কথাই চলে নাকি? না না, এগুলো হচ্ছে ভুয়া কথা, এগুলো হচ্ছে ভিউ বাণিজ্য। এগুলা ওই মানে মামুন লায়লা বলে দুইজন আছে, হ্যাঁ, তারপরে আছে হিরো আলম এবং তারপর একটা বউ, আমি ইদানিং ধরতে পারি না কে কোনটা বউ। ওর একটা হচ্ছে মিথিলা, এটা আবার চলে গেছে আরেকজনের সাথে, সে নিয়ে আসছে আবার ম্যাক্সবির বউকে, আবার হিরো আলমের আরেকটা বউ চলে গেছে ম্যাক্সবির সাথে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওই আমি যেহেতু বিদেশে এখন আসলে কোনো কাজকর্ম নাই, তো মাঝে মাঝে বসে বসে সোশ্যাল মিডিয়া থেকে রিলস এইগুলো আসে, এবং আমি ধরেন 15-20 মিনিটে অনেকগুলো রিল দেখার পরে কনফিউজ হয়ে যায় কার বউ যেন কার সাথে কেন। এই পুরো জিনিসটা ওরা করেই হচ্ছে ভিউ ব্যবসার জন্য। যাদের নাম বললেন ওনারাও তাই করে, মানে কন্টিনিউয়াস একটা উত্তেজনা তৈরি করে না রাখতে পারলে লোকজন এটা দেখবে না, এবং কন্টিনিউয়াস উত্তেজনা হলে মিলিয়ন ভিউ হলে 1 লাখ টাকার উপরে পাওয়া যায়। সো প্রতিদিন যদি 1 মিলিয়ন ভিউ কোনো না কোনো ভাবে নেওয়া যায় তাহলে দিনে 1 লাখ টাকা, ইটস এ হিউজ মানি। তো এই সব কিছু মিলিয়ে ওইটাকে আপনি খুব সিরিয়াসলি নেওয়ার কিছু না। মানে এটা হচ্ছে মানে মানুষ যারা দেখে ওরা ওই ওয়াকারের মতোই আর কি ভাবে, যে ওয়াকারও দেখি ওয়াকার বানিয়ে দিচ্ছে আর মব বন্ধ করো, মব করা যাবে না। এই যারা ইউটিউবার যারা প্রফেশনাল এটা করেন তাদেরকে ওইভাবে দেখে সময় কাটানো। আগে যেটা ছিল, আমরা ধরেন একটাই চ্যানেল ছিল বিটিভি, হ্যাঁ, তো ওইটাই দেখতে হইতো। এখন যেহেতু অনেকগুলো অপশন আছে, মানুষ টেলিভিশন এত দেখে না, কারণ হচ্ছে রিয়েল লাইফে এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আগেই ছিল। ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আগে ধরেন রিয়েলিটি শো বলাই হইতো। এই জিনিসগুলো এখনো আছে, খুবই পপুলার, কারণ বাস্তবে কি হচ্ছে একটা ঘরের মধ্যে অনেককে ঢুকিয়ে রেখে দেয় 1 মাস, কে কার সাথে ঝগড়া করছে এটা দেখতেছে, উত্তেজনা। এই উত্তেজনা একভাবে কালচারালি ডেলিভার করছেন হিরো আলম, লায়লা মামুন ওনারা, আর একদিকে পলিটিক্যালি ডেলিভার করছেন আমাদের কিছু ইউটিউবার। ইটস ওকে, ইটস এ কমার্শিয়াল কাহিনী। এগুলা ট্যাবলয়েড পত্রিকার মতো প্রতিনিয়ত একটা উত্তেজনা দিয়ে যেতে হয়, কিন্তু এদের কথায় কারো কথা সেনাবাহিনী চলে এরকম না। তবে হ্যাঁ, ওনাদের অনেকের কথায় সরকার চলে, কারণ সরকার যখন খুব মানে নৈতিক ভিত্তি থাকবে না, পপুলারিটি থাকবে না, তাকে খেয়াল রাখতে হয় কেউ যাতে তার বিরুদ্ধে লোকজনকে বিগড়ে না দেয়। এবং এটা মানে ওনাদের কিছু কথাবার্তা হয়তো তদবির ওনারা করেন বলে শুনতে পাচ্ছি, এগুলা বা গভর্নমেন্টের ব্যাপক লোকজনের সাথে, ইউনুস সহ সকলের সাথে তাদের একটা যোগাযোগ আছে। আমার কাছে মনে হয় না যে তাদের হুকুমে সেনাবাহিনী গিয়া লোককে পিটিয়েছে, আমার কাছে এটা মনে হয়। কিন্তু দেখুন, আমরা কালকে দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল মেডিকেল থেকে তাকে পালিয়ে আসতে হলো। তার আগে আমরা মাইলস্টোনের ঘটনায় দেখেছি তাদেরকে পালিয়ে আসতে হলো। তো এদের এরকম অবস্থা তো চিরকাল চলবে না বাংলাদেশে, তারা চিরকাল ক্ষমতায়ও থাকবে না। তাদের ভবিষ্যৎটা কি হবে একবার কি তারা ভাবে? মানে কি ভবিষ্যৎ ওনারা বিদেশেই চলে আসবেন আমার কাছে ধারণা করি। তাই এটা আপনি নিকট অতীতে এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 111 এর সরকার, ব্রিগেডিয়ার বাড়ি অমুক তমুক সুলতানা, আপনারা তখন আপনি তখন আমরা সবাই সাংবাদিকতা, মনে আছে নিশ্চয়ই, কি প্রভাব আরে বাবা। তো এইসব ব্রিগেডিয়ার বাড়ি অমুক, মানে ব্রিগেডিয়ার বাড়ি গিয়ে কর্নেল ফারুদ্দিন রশিদ কার জন্য মেয়েকেও বিয়ে করে ফেললো। সো শুনেছিলাম তার সম্পর্কে অনেক শুনেছি, পিজা ডেলিভারি করতেন। আমি খারাপ চোখে দেখি না কোনো কাজ, না আমি খারাপ চোখে দেখছি না, আমি বলছি সেই প্রভাব প্রতিপত্তি, আমি এক্সাক্ট ওই জায়গায় যেতে যাচ্ছিলাম, যে ওই প্রভাব প্রতিপত্তি শেষ পর্যন্ত এসে ডেলিভারি উবার ইটস এর পিৎজা ডেলিভারিতে ঠেকবে। আমি খারাপ চোখে দেখছি না, বাট এইটা হচ্ছে গতি। এই গতিতেই এনারা যারা আছেন, আসিফ নজরুল এখন ধরেন পিছনের রাস্তা দিয়ে পালাচ্ছেন, উনি একসময় পিছনের রাস্তা দিয়ে মার্কিন দেশে চলে যাবেন। আপনারা অনেকেই জানেন যে তার পরিবারের হয়তো মার্কিন নাগরিক গেলেন, কিন্তু ছোট ছোট বাচ্চা নেতা যেগুলো, সেগুলো তাদের কি হবে? তারাও এইরকমই দেশ টেশ ছেড়ে চলে যাবেন। যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা যদি চুপ করে থাকেন, কেউ থাকবেন রাজনীতিতে, থাকবেন নুরুর মতো বাই রুটিন কয়েক মাস পরে পরে মাঠ ধরকাবেন, এইভাবে চলবে। এক একজন এক এক দিকে যাবেন, সবাই তো আর এক। সাবির মুস্তাফা, আপনারও কি মনে হয় এরকমই? এখন দেখেন, এই যাদেরকে প্রফেসর ইউনূস তার উপদেষ্টা বানিয়ে নিয়ে আসলেন, মানে উপদেষ্টা পরিষদ গঠনের পরে আরো যে খলিলুর রহমান, তারপরে আপনার এই আশিক চৌধুরী, তারপরে লুৎফে সিদ্দিকী, তারপরে ফায়েজ আহমেদ, এরা সবাই কিন্তু বিদেশে বসবাস করছিলেন এবং সেই সব দেশের নাগরিক তারা, এবং বাড়িঘর আছে, যে যার বাসায় ফিরে যেতে পারবেন। আমি জানি না, খলিলুর রহমান বোধহয় আমেরিকায়, তারপরে আলী রিয়াজ তো আমেরিকায়, তারপরে ফায়েজ বোধহয় নেদারল্যান্ডসে। তো এরকম যে যার জায়গায় ফিরে যাবেন। আর যারা আর কি উপদেষ্টা পরিষদের অরিজিনাল মেম্বার্স, যাদের মধ্যে বেশিরভাগই এনজিও, যেরকম আদিলুর রহমান খান, সৈয়দ রেজওয়ানা হাসান, ফরিদ আক্তার, তারা তো বাংলাদেশেই থাকেন, তারা বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশে থাকেন, কিন্তু তাদের বিদেশে তাদের যোগাযোগ এবং লিঙ্ক খুবই স্ট্রং। আপনি দেখেন, বিশেষ করে এটা সবারই,
মানে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল এনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন গভর্নমেন্টের সাথে তাদের 2 বছর আগে রেজওয়ান আপাত স্টেট ডিপার্টমেন্টের পুরস্কারে নিয়ে গেলেন। হ্যাঁ, আমি বলছি যে তাদের যোগাযোগ খুবই স্ট্রং। তো তারা যদি কখনো যেতে চান যে ঠিক আছে আমি একটা দায়িত্ব পালন করলাম, এখন পরিস্থিতিটা ভালো না, যেরকম ফখরুদ্দিন সাহেব তিনি চলে গেলেন, মঈনুদ্দিন জেনারেল মঈনুদ্দিন ইলেকশনের পর তো তিনিও আমেরিকা চলে গেলেন, তো ওনারা চলে যেতে পারবেন, তাদের সেই সমস্যাটা হবে না। যদি তারা মনে করেন যে এই দেশে থাকলে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য তারা চেষ্টা করবেন যে নির্বাচনটা এমনভাবে করতে যে ক্ষমতা আসবে সেটা যেন ওই মানে একটা রেট্রিবিউশনের দিকে না যায়। হ্যাঁ, যে ওই যে মানে পালাবার সময় পাবি না বা পালাবার রাস্তা পাবি না, এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্যই তারা জিনিসটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করবেন, যেটাকে সেফ এক্সিট বলা হয়। আগে তারা সেফ এক্সিট তৈরি করে তারপর নির্বাচনের দিকে যাবেন, তার আগে না। না, কত মানুষের সেফ এক্সিট হবে? আমরা আফগানিস্তানে যেরকম দেখেছিলাম যে কোলাবোরেটররা তারা প্লেনে ওঠার জন্য, আপনি দেখেছেন নিশ্চয়ই সেই দৃশ্য, সারা পৃথিবীর মানুষ দেখেছে। এইরকম কোন প্লেন তাদেরকে গিয়ে সেফ এক্সিট কত মানুষকে, কারণ অসংখ্য মানুষের মধ্যে যুদ্ধ হয়ে গেছে অলরেডি। না, ওটা তো ভিন্ন ব্যাপার ছিল, কারণ আফগানিস্তানে তো আমেরিকান এবং ব্রিটিশ এবং অন্যান্য নেটো সেনাবাহিনীর সাথে কাজ করার জন্য অনেক লক্ষ লক্ষ মানুষ কাজ করেছে, তাদের সাথে তাদের বেসে কাজ করেছে, তাদের সাথে ইন্টারপ্রেটার হিসেবে, কুক হিসেবে, ড্রাইভার হিসেবে। তো এরা সবাই তো চিহ্নিত তাদের পাড়ায়, তাদের সমাজে। তো এখন সেই জন্য তারা ভয় পাচ্ছিল। তো এদেরকে তো সরাতেই হবে, কিন্তু বাংলাদেশে তো সেই অবস্থা নাই। এখানে তো কোনো বিদেশি শক্তি এসে দখল করে নাই বাংলাদেশ। বাংলাদেশে যে এরকম হিডেনলি কিছু হয়নি আমরা কি নিশ্চিত করে জানি? ওই যে আপনি বলছেন হিডেন, তো যদি হিডেনই থাকে তো লোকজন তো জানবে না, আর যদি লোকজন না জানে তাহলে তাদেরকে কোলাবোরেটর হিসেবে না জানুক, কিন্তু রাস্তায় আন্দোলনকারী হিসেবে তো জানে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে তারা কোনো দখলদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে। এটা হচ্ছে আপনার যে রাজাকার, পাকিস্তানি দখলদার বাহিনীর সাথে সরাসরি সহযোগিতা করেছে রাজাকার, তারপর শান্তি কমিটি, এরা তো চিহ্নিত ছিল সমাজে। তো সেরকম তো সিচুয়েশন না এখন। এটা তো কোনো দখলদার বাহিনীর সাথে কেউ সহযোগিতা করছে না। এরা একটা সরকার চালিয়েছে বা সরকারের আশেপাশে সরকারের মানে ক্ষমতার ভাগ নিয়েছে এবং অনেক সুবিধা নিয়েছে। তো সেটার জন্য অনেকেই পরিণতি খারাপ হতে পারে, কিন্তু যারা চলে যেতে পারবে তারা হয়তো চলে যাবে। আবার অনেকে মনে করতে পারে যে না, সেরকম কোনো পরিণতি হবে না, কাজে আমি আমার দেশ বাংলাদেশ আমি থেকে যাব, সেটা থেকেও যেতে পারে। আমি শেষ করব যেটি বলছিলাম যে আমার কাছে আওয়ামী লীগের রাজনীতিটা ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে তারা অদৃশ্য থেকেও, তারা উপস্থিত না থেকেও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা। সাবির মুস্তাফা, এটা নিয়ে আমার অনেক সময় মনে পড়ে যায় যে এই আব্দুল হাসনাত আর হাসনাত আব্দুল্লাহ, যে এনসিপি হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ হাসনাত আব্দুল্লাহ, তিনি এক ভাষণে বেশ মানে এনসিপি গঠনের আগেই বোধহয় সেই ভাষণে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, হাসিনা চ্যাপ্টার ক্লোজড। কিন্তু তারপরে দেখলাম যে ওনারা দিনে 50 বার আওয়ামী লীগ আর হাসিনা নিয়ে কথা বলেন। তো যে চ্যাপ্টার ক্লোজ সেটা নিয়ে তোমাকে এতবার কথা বলতে হবে কেন? এবং এটা চলছে, এখনো চলছে, এবং এটা আরো বাড়ছে মনে হয়। এই হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে যে সারাক্ষণ কথাবার্তা, ভীতি এবং মানে হুঁশিয়ার, সাবধানতা, এই জিনিসটা, তাহলে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হলো কি করে? তো অবভিয়াসলি আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হয়নি। এখন তারা কি জানেন কি করে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে হয়? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমার তো মনে হয় না তারা জানেন যে একটা রাজনৈতিক দলের চ্যাপ্টার তো রাজনৈতিকভাবে ক্লোজ করতে হবে। সেটা তো ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে 3টা মামলা দিয়ে ক্লোজ করা যাবে না। তো উনিরা তো তাদেরকে রাজনৈতিকভাবেই ফেস করতে চাচ্ছেন না, কারণ ফেস করতে চাওয়া মানে হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের একটা রাজনৈতিক স্বীকৃতি দেওয়া, সেটা তেনা দিতে চাচ্ছেন না। কাজে এইটাই চলতে থাকবে। মুখে বলবেন চ্যাপ্টার ক্লোজ, কিন্তু আসলে তারা তাদের মাথার মানে দখল করে আছে তাদের মাথার একটা বড় অংশ সারাক্ষণ। আরিফ জেতিক, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে, মানে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ আওয়ামী লীগের প্রয়োজনীয়তা, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা অনুভব করছে কিনা? না, আমার কাছে তা মনে হয় না। আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কোনো রাজনীতির মধ্যে নাই, সুতরাং তাদের ওই আওয়ামী লীগের চ্যাপ্টার আর ভিন্ন প্রসঙ্গ।
আওয়ামী লীগ এরা বাঁচিয়ে রাখবে তাদের অস্তিত্বের জন্য। রাজনীতিতে হচ্ছে কি, ধরেন আমরা যে ছোটবেলায় যখন নাটক লেখা শিখেছিলাম এক সময়, তখন জানতাম যে নাটক একটা দ্বন্দ্ব উপস্থাপন করতে হয়, নাহলে যায় না। আমি প্রথম খুব অবাক হয়েছি, দ্বন্দ্ব উপস্থাপন করতে হয়, এর মধ্যে ভালো এবং মন্দ, এবং পরবর্তীতে দেখলাম যে সকল সিনেমা বলেন এটা বলেন ক্রাইসিস তৈরি করে রাখতে হয়। সো রাজনীতিতে আপনাকে একটা প্রতিপক্ষ থাকতেই হবে, সেই প্রতিপক্ষ না থাকলে সমস্যা। এখন হচ্ছে পুরো সরকার এবং বিরোধী দল এখন যারা আছেন সকলেই তো আমরা আর মামুরা, তাই না? আমরা সকলেই জুলাই যুদ্ধ, আমরা প্রত্যেকেই জুলাই অর্জন করেছি, জুলাই এটা করেছি। তো প্রতিপক্ষটা কোথায়? সো তাদেরকে ওই প্রতিপক্ষ আওয়ামী লীগকে রাখতে হবে, এবং ওইটা যদি না রাখে তাহলে বাকি অপকর্ম বলুন আর সুকর্ম বলুন সেটা জায়েজ করা যাবে না। প্রতিপক্ষ তো লাগবে। মাঝখানে কিছুদিন চেষ্টা করা হয়েছিল বিএনপি জামাত নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব উত্তেজনা দেখাতে, এটা ঠিক পাবলিক খাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ এই মুহূর্তে আপনার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হতে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু কিছু করছে না। আওয়ামী লীগের স্বাভাবিকভাবে আছে, ছাত্রলীগের লোকজন দুই একজন, যেমন আজকে দেখলাম একজন বুদ্ধ গতকালকে কোথায় তার বাবাকে দেখতে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আওয়ামী লীগ প্রাণ দিয়ে যাচ্ছে এবং তাদের তারা জেলে টেলে আছে, তারা ওইভাবে রাজনীতিতে খুব বেশি এখন মুভ করছে না। ওয়েট এন্ড সি। আমার মনে হয় আরিফ ভাই আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি, মানে আমি বোঝাতে পারিনি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ না থেকেও, অদৃশ্য থেকেও, মাঠে না থেকেও তারা মানুষের মনে প্রাসঙ্গিক হয়ে উঠছে। যে আওয়ামী লীগ নাই, তারা তবু মানে এরা যেমন আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাচ্ছে একটা ভূতের সঙ্গে লড়াই করার মতো, ঠিক তেমনি মানুষের মধ্যেও ওই অনুভূতিটা আসছে কিনা যে আওয়ামী লীগ নাই, তাদের দরকার। হ্যাঁ, এইটা একটা এসেছে, এটা আওয়ামী লীগের কৃতিত্ব না, এটা হচ্ছে আবার বর্তমান সরকার, মানে এই টোটাল যারা সেট আপ এদের কৃতিত্ব। কারণ হচ্ছে এরা এতদিন আমাদেরকে বলেছে যে আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের বাপের সম্পত্তি নাকি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একা দখল করে। এরা বলছে কথা তো সত্য কথা, আওয়ামী লীগ একলা আবার মুক্তিযুদ্ধ দখল করবে, সবার মুক্তিযুদ্ধ। তারপর এরা এসে প্রথমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, আচ্ছা ঠিক আছে উনি আওয়ামী লীগের লোক ছিল মানলাম। তারপরে গিয়ে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা শুরু করেছে, মাজার ভাঙা শুরু করেছে, এইটা ওইটা। তখন দেখা যাচ্ছে যে লোকজন বলছে আগেই ভালো ছিলাম। কারণ কি? তাহলে মুক্তিযুদ্ধের একক মালিক আওয়ামী লীগ। কারণ যা ভাঙা হচ্ছে ভাস্কর্য, যা ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের চিহ্ন, যা ভাঙা, যেমন ধরেন এই যে রিপোর্টার্স ইউনিটিতে যে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে গেল লাঞ্ছনা করে লতিফ সিদ্দিকী এবং অন্যরা, এরা কিন্তু আওয়ামী লীগ না। মানে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গত জুলাই অভ্যুত্থানে ওনার এলাকার জুলাই যোদ্ধা। আপনি কেন এদেরকে জুলাই যোদ্ধা বলবেন না? কারণ তারা তো জুলাইয়ের সমর্থনে ছিল সবাই। না না, আমি এটাই বলছি, তো এরা জুলাই যোদ্ধা হয়েছিলেন এবং তারা সেই লাল বিপ্লবী, কিন্তু ওই যেহেতু তারা মুক্তিযোদ্ধা তাদেরকে আবার পিটানো হচ্ছে বা তাদেরকে গ্রেফতার করে দেওয়া হচ্ছে। তখন সাধারণ মানুষ বলছে ও তাহলে তো জিনিসটা কি দাঁড়াইলো, এতদিন কইলাম যে মুক্তিযুদ্ধ একলা আওয়ামী লীগের থাকবে কেন, আমাদের সবার। এখন তো দেখা যাচ্ছে ভাই মুক্তিযুদ্ধের পিঠ বাজাইতে হইলে আওয়ামী লীগ দরকার হয়, ভাস্কর্য বাঁচাইতে হইলে আওয়ামী লীগ দরকার হয়। যদি আওয়ামী লীগ না থাকে তাইলে নারীদেরকে এই অশ্লীল কথাবার্তা বলে থানায় যাওয়ার পরে ওইখানের মধ্যে গিয়ে গলায় মালা দিয়ে এদেরকে বের করে আনা হয়। এইভাবেই এই সরকার এবং তাদের লেসপেন্সাররা, তাদের সমর্থকরা, তাদের এই উগ্র রাইটিস্ট ফলোয়ার বিভিন্ন পকেট, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এখন মানুষ মনে করছে যে জননিরাপত্তার জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমার আওয়ামী লীগই ভালো ছিল। ভাই ও এখন আগে একটা কথা ছিল কি যে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার দিতে দেয় না। এখন লোকজন দেখছে তোমরা তো কারো ভোটাধিকার দিতে দিবে না, তা আওয়ামী লীগও দিবে না। আওয়ামী লীগ অন্তত আমার নিরাপত্তা দিয়েছে, কম্পারেটিভলি বেটার নিরাপত্তা দিয়েছে। এটা খুব একটা যে আগে খুব রসগোল্লা দেশ ছিল সেটা আমি বলছি না। তো ভাই অন্তত তখন কোন একটা নারীকে কেউ অবমাননা করলে ওরে কেউ গলায় ফুলের মালা দিয়ে থানা থেকে বের করার কোনো সুযোগ ছিল না।